তারা রিপোর্ট সাবমিট করলেন। সেখানে যেহেতু বাকি 8 জন যেভাবে বলছে, উনি অনেক পয়েন্টে তো একই ঐকমত্যে আসতেই হয়েছে, কিছু করার নেই। কিন্তু ওনারা বললেন যে ঠিক আছে, আমরা নোট অফ ডিসেন্ট দেবো, এবং উনি ওখানে 4 পৃষ্ঠার একটা নোট অফ ডিসেন্ট দিলেন, এবং এটা হুবহু পুরোটাই রিপোর্টের সাথেই অ্যানেক্সড হয়ে এটা সাবমিটেড হলো, যেখানে উনি খুব পরিষ্কারভাবে বলে দিলেন যে যাই বলেন সব কিছু ঠিক আছে, কিন্তু পূর্ববঙ্গের মুসলমানদের শিক্ষার এবং তাদের রাজনৈতিক চেতনার, তাদের সাংস্কৃতিক উন্নয়নের, তাদের সার্বিক উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এবং সেই বিশ্ববিদ্যালয় শুধু প্রতিষ্ঠা করলেই হবে না, তার স্বায়ত্তশাসন এবং তার আর্থিক অবস্থা, পরিচালনা পদ্ধতি সব কিছু স্বয়ংক্রিয় হতে হবে। এটা একটা বিশেষ ধরনের বিশ্ববিদ্যালয় হবে। এই কথাগুলো উনি নোট অফ ডিসেন্টে বললেন। ফলে আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্টটা যখন দিল্লি চূড়ান্তভাবে গ্রহণ করলো, তখন ওনার নোট অফ ডিসেন্টের থেকে প্লাস ওনার যেসব বক্তব্যগুলো ছিল সেগুলোকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। কলকাতায় মুসলিম ছাত্রদের স্বতন্ত্র একটি কলেজের দাবি ছিল দীর্ঘদিনের। 1924 সালে তিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশন ফর মোহামেডান পদের দায়িত্ব নেওয়ার পর 1 মাসের মধ্যে মুসলমানদের জন্য একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তার অক্লান্ত পরিশ্রমের ফলেই প্রতিষ্ঠিত হয় কলকাতা ইসলামিয়া কলেজ। 1927 সালে এই কলেজের ক্লাস শুরু হয়। 1928 সালে কলকাতায় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল গার্লস কলেজ প্রতিষ্ঠায়ও তার প্রশংসনীয় অবদান রয়েছে। তিনি কলকাতায় মুসলমান ছাত্রদের জন্য প্রতিষ্ঠা করেন বেকার হোস্টেল, টেলার হোস্টেল, কারমাইকেল হোস্টেল ও মুসলিম ইনস্টিটিউট। সহকারী পরিচালকের দায়িত্ব পালনকালে প্রথম 3 বছরে তিনি 40টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত আন্তরিকতার সাথে সহায়তা করেন। সহায়তা পাওয়া স্কুলগুলোর মধ্যে ঢাকা কলেজিয়েট স্কুল, মুসলিম হাই স্কুল, আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুল, ময়মনসিংহ জেলা স্কুল, জামালপুর জেলা স্কুল, ফরিদপুর জেলা স্কুল, বরিশাল জেলা স্কুল, ঝালকাঠি গভর্নমেন্ট হাই স্কুল, পিরোজপুর গভর্নমেন্ট হাই স্কুল, ভোলা গভর্নমেন্ট স্কুল, রংপুর জেলা স্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল, বগুড়া জেলা স্কুল, পাবনা জেলা স্কুল, কুমিল্লা জেলা স্কুল, নোয়াখালী জেলা স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল, চট্টগ্রাম ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ এবং হোমনা পাইলট হাই স্কুল উল্লেখযোগ্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা পাশ করা ছাত্রদের কলেজে ভর্তির সুযোগ সৃষ্টির জন্য হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে স্কুল ও মাদ্রাসা শিক্ষার মান সমন্বয় করেন। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সৃষ্টি করেন ধর্মীয় শিক্ষকের পদ, রহিত করেন মৌলভী এবং হিন্দু পণ্ডিতের বেতন বৈষম্য। মুসলিম শিক্ষা বিস্তারে সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে শিক্ষকতায় মুসলমানদের বেশি করে কর্মসংস্থান সহ মুসলমান লেখকদের লেখা পাঠ্য বই প্রণয়ন ও প্রকাশনায় উৎসাহিত করেন। এ সময় মখদুমি লাইব্রেরি, প্রভিন্সিয়াল লাইব্রেরি, ইসলামিয়া লাইব্রেরির মতো প্রচুর প্রকাশনা সংস্থা প্রতিষ্ঠিত হয়। ফলে গ্রন্থ রচনা ও প্রকাশনায় নতুন প্রেরণা লাভ করেন মুসলিম লেখক সাহিত্যিকগণ। তিনি পরীক্ষকদের মধ্যে ধর্মীয় বৈষম্য দূর করেন। টেক্সট বুক কমিটিতে নিযুক্ত করেন মুসলিম সদস্য। তাঁর প্রচেষ্টায় পাঠ্য বইতে প্রচুর পরিমাণে ইসলামী শব্দ প্রয়োগ হতে থাকে। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে পাঠ্যক্রমে আরবি অধিকতরভাবে দ্বিতীয় ভাষারূপে পরিগণিত করেন। শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রদের বৃত্তির আনুপাতিক সংখ্যা নির্ধারণ ও দরিদ্র ছাত্রদেরকে বর্ধিত হারে বিনা বেতনে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। বিভিন্ন জায়গায় আয়োজন করেন মুসলিম এডুকেশনাল কনফারেন্স। এসব কনফারেন্স থেকে গৃহীত বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন তিনি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে মুসলমান সদস্যের সংখ্যা নির্ধারণ করেন। মুসলিম কর্মচারী নিয়োগের আবশ্যকতাও তুলে ধরেন। দূরদর্শী চিন্তা নিয়ে মুসলমান নারী শিক্ষা ও শিল্পের প্রসার ঘটান। তিনি নিউ স্কিম মাদ্রাসার প্রবর্তন করেন। এর জন্য গঠন করেন স্পেশাল বোর্ড। মাদ্রাসায় ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন। মক্তবে স্বতন্ত্র পাঠ্যসূচি নির্ধারণ করেন। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের শিক্ষা, সংস্কার চিন্তা ও শিক্ষা দর্শন তাকে মহিমান্বিত করে রেখেছে তার টিচার্স ম্যানুয়াল ও শিক্ষাক্ষেত্রে বঙ্গীয় মুসলমান সহ
ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন রিপোর্ট 1917-1919 ও পাকিস্তান সরকারের এডুকেশন সিস্টেম রিকনস্ট্রাকশন কমিটিতে 1950 সালে তাঁর দেয়া পরামর্শের মাধ্যমে শিক্ষাকে শুধুমাত্র কতগুলো ট্রেডসের, কতগুলো স্কিলসের সমষ্টি হিসাবে শিক্ষাকে দেখতে চাননি। তিনি শিক্ষাকে দেখতে চেয়েছিলেন দেহ, মন, আত্মার একটা কোঅর্ডিনেটেড ডেভেলপমেন্ট হিসাবে। যদি শিক্ষায় কিছু জ্ঞান অর্জন হয় কিন্তু তার সঙ্গে নিজের দেহ, মন ও আত্মার যদি সংশ্লিষ্টতা না থাকে এবং আত্মার উন্নয়ন যদি না হয়, তাহলে কিন্তু শিক্ষার উদ্দেশ্য সিদ্ধ হয় না। তিনি এই উদ্দেশ্যে একটা অনেক নৈতিক যে গুণাবলী, শিক্ষার যে নৈতিক দিকগুলো আছে, তারপরে তিনি দৃষ্টিপাত করেছেন। বঙ্গভঙ্গ পরবর্তী সময়ে বাংলা ভাষাভাষী বরেণ্য মুসলিম সাহিত্যিকগণ বেশি বেশি সাহিত্য রচনায় আন্তরিক হয়ে ওঠেন। এ সময়ে অন্যতম সাহিত্যিক হিসেবে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে তার অসাধারণ লেখনী তুলে ধরেন জাতির সামনে। জাতীয় পুনর্জাগরণের পথ প্রশস্ত করাই ছিল তার সাহিত্যের মূল বৈশিষ্ট্য। ঐতিহ্য, আধুনিকতা আর মুক্ত ধর্মীয় চেতনা ছিল তার পুনর্জাগরণের প্রধান উদ্দীপক। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে দর্শনের ছাত্র হলেও ভাষা, সাহিত্য, দর্শন, ধর্মতত্ত্ব, ইতিহাস, তাসাউফ ইত্যাদি বিভিন্ন বিষয়ে তার পাণ্ডিত্যে চিন্তাশীল ব্যক্তিমাত্রই বিস্মিত হয়। তার প্রথম গ্রন্থ প্রকাশিত হয় 1905 সালে। জীবনের শেষ সময় পর্যন্ত দীর্ঘ 60 বছর তিনি সম্পৃক্ত ছিলেন লেখালেখির সাথে। তার লেখা পুস্তক পুস্তিকার সংখ্যা 100-এরও বেশি। তার লেখনীতে ইসলামের সৌন্দর্য ও বৈশিষ্ট্য ভরপুর। প্রতিটি ক্ষেত্রে তার স্বকীয়তা অনস্বীকার্য। প্রজ্ঞা, পরিমিতি, স্বতঃস্ফূর্ততা, যুক্তি নির্ভরতা, বৈজ্ঞানিক চিন্তাধারা, মননশীল ও গোড়ামিমুক্ত বৈশিষ্ট্য তার লেখনীতে লক্ষণীয়। তিনি কখনো কখনো উদারভাবে বিভিন্ন ধর্মের আলোচনায় ব্যাপৃত হন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর পাশাপাশি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, কনফুসিয়াস, চৈতন্যদেবের মতো মহাপুরুষদের বাণী অন্তর্ভুক্ত করেন। সাহিত্যের বিভিন্ন শাখা ছিল তার অবাধ বিচরণ। কোরআন ও হাদিস, ইসলামী বিধান, তাসাউফ, বিভিন্ন ধর্মের আলোচনা, ইতিহাস, জীবনী, ভাষা ও সাহিত্য, কবিতা, শিশু সাহিত্য, স্বাস্থ্য, ভ্রমণ, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষানীতি ইত্যাদি বিষয়ের উপর মূল্যবান গ্রন্থ প্রণয়ন করেন তিনি। তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল বিশ্ব শিক্ষক, হযরত মুহাম্মদ, ইসলাম রবি হযরত মুহাম্মদ, প্যারা নবী, ইসলামের দান, মুসলিম জগতে ইতিহাস, হিস্ট্রি অব দ্য মুসলিম ওয়ার্ল্ড, আমার জীবনধারা, ভক্তের পত্র, বঙ্গভাষা ও মুসলিম সাহিত্য, শিক্ষাক্ষেত্রে বঙ্গীয় মুসলমান, কোরআনের সার, বাংলা হাদিস শরীফ, টিচার্স ম্যানুয়াল, সৃষ্টির তত্ত্ব, সুফি, তরিকত শিক্ষা, ইবনে সৌদ, মোস্তফা কামাল, বিভিন্ন ধর্মের উপদেশাবলী, ইসলামের বাণী ও পরমহংসের উক্তি, আমার শিক্ষা ও দীক্ষা, আহসানিয়া মিশনের মত ও পথ ইত্যাদি। শুধু নিজের লেখা সাহিত্য নয়, নতুন নতুন লেখক তৈরির জন্য তিনি কলকাতায় প্রতিষ্ঠা করেন মখদুমি লাইব্রেরি। এই লাইব্রেরি থেকে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর বহু গ্রন্থ প্রকাশিত হয়। শুধু তাই নয়, অনেক নতুন লেখকদের লেখা গ্রন্থ এখান থেকে প্রকাশিত হতো। মখদুমি লাইব্রেরির উৎসাহ ও উদ্দীপনায় অনেক মুসলমান লেখক সৃজনশীল লেখার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। টেকনাফ থেকে ফেরার সময় সমুদ্রপথে রাতে একবার সমুদ্রে ঝড়ের মধ্যে পড়েন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ঝড়ে সমুদ্র এতই বিক্ষুব্ধ ছিল যে তার জাহাজের দোতলার কামরা পর্যন্ত ঢেউয়ের ঝাপটায় পানিতে ভেসে যায়। সেই ঝড়ে তার মনে দারুণ ভাব আসে। শেষ রাতের দিকে ঝড়ের বেগ কমে যায়। যখন সকাল হয় তখন সমুদ্র প্রায় শান্ত। তখন পূব আকাশে সূর্য তার কিরণ ছড়াচ্ছে। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ভীষণভাবে অস্থির হয়ে পড়েন। হৃদয়ে জুড়ে তোলপাড় শুরু হয়। কলম ধরতে বলেন সফরসঙ্গী মৌলভী সাদাকাতুল্লাহকে। পত্র লেখা শেষ হয়, কমে যায় তার অস্থিরতা। আরেকদিন চট্টগ্রাম থেকে কক্সবাজার জাহাজে রওনা হন তিনি। কর্ণফুলী নদীর মোহনা হয়ে জাহাজ সমুদ্রে প্রবেশ করে।
জাহাজে সবাই তখন মধ্যাহ্ন সেরে ঘুম দিচ্ছে, কিন্তু খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির চোখে নিদ্রা নেই। সসীমের মাঝে অসীমের চিন্তা, তিনি একদম অভিভূত। তার সফর সঙ্গী অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর মৌলভী আব্দুল হালিম সাহেবও নিদ্রায় মগ্ন। তিনি মৌলভী সাহেবকে ঘুম থেকে জাগিয়ে কাগজ কলম নিয়ে লিখতে বললেন। সৃষ্টিতত্ত্বের রহস্যে আপ্লুত হয়ে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলতে শুরু করেন, আর সাথে সাথে লিখে চললেন মৌলভী সাহেব। এভাবেই তিনি লিখতেন এবং পরবর্তীতে কোনো না কোনো ভক্তের ঠিকানায় তা পাঠিয়ে দিতেন। পরে ভক্তদের কাছ থেকে এসব পত্র সংগ্রহ করে প্রকাশিত হয় তার পত্র সংকলন ভক্তের পত্র। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি কাজের চাপে অসুস্থ হয়ে বন্ধু বান্ধবের পরামর্শে চট্টগ্রামের কুতুবদিয়ায় কিছুদিন অবস্থানের সিদ্ধান্ত নেন। কুতুবদিয়াকে তখন একটি স্বাস্থ্যকর দ্বীপ হিসেবে ধরা হতো। সে সময় ব্রিটিশ বিরোধী অনেক আন্দোলনকারীকে এই দ্বীপে দ্বীপান্তরিত করা হয়। কুতুবদিয়ায় অবস্থানকালে সে সময়ের টাউন ক্লার্ক হেমচন্দ্র দাশগুপ্ত এবং সাব ইন্সপেক্টর মৌলভী মোহাম্মদ সাদাকাতুল্লাহ তাঁর সাথে ছিলেন। কুতুবদিয়া অবস্থানকালে খুব সকালে তিনি সৈকতে ঘুরে বেড়াতেন, উপভোগ করতেন দ্বীপে অনিন্দ সুন্দর সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য। দ্বীপে অবস্থানকারীরা জেলি মাছের ভয়ে সমুদ্রে নামতেন না। কথিত ছিল এই মাছের সংস্পর্শেও মানুষ জ্ঞান হারায়, কিন্তু মহান প্রভুর উপর ভরসা রেখে তিনি এবং মৌলভী সাদাকাতুল্লাহ নিয়মিত সমুদ্রে স্নান করতেন। সৈকতে লক্ষ লক্ষ লাল কাঁকড়াদের প্রাকৃতিক চিত্রকর্ম তিনি গভীরভাবে অবলোকন করতেন। সন্ধ্যায় কখনো কখনো গজল গীত বাদ্যের আয়োজন হতো, এতে মোহমুগ্ধ দর্শক শ্রোতারা দারুণভাবে স্পন্দিত হতো। রাতে চাঁদের আলোয় লক্ষ লক্ষ তরঙ্গমালা অপরূপ দৃশ্য রচনা করে। নিসর্গের এমন সব দৃশ্যে মুগ্ধ হতেন তিনি, হতেন আত্মহারা, শুকরিয়া আদায় করতেন স্রষ্টার। এই দ্বীপে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি যখনই বাইরে যেতেন তখনই একটি কুকুর তার সঙ্গ নিত। তিনি যখন দ্বীপটি ছেড়ে চলে আসেন তখনও কুকুরটি তাকে অনুসরণ করতে থাকে। জাহাজের পিছু নিয়ে কুকুরটি ছোটাছুটি শুরু করে, কখনো সৈকতে কখনো সমুদ্রে নেমে ক্ষিপ্ত আচরণ করতে থাকে। মনের মাঝে কুকুরটি যেন তার আকুলতার কমতি ছিল না, কিন্তু এর মালিক ছিল অন্য একটি লোক, তাই শেষ পর্যন্ত কুকুরকে আর সঙ্গে আনা হয়নি। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি চট্টগ্রাম ফিরে আসার কয়েকদিন পরেই কুকুরটি মারা যায়। চট্টগ্রামের পূর্ব দক্ষিণ পাশে বাংলাদেশের শেষ প্রান্তে টেকনাফ, অপর পাড়ে মায়ানমারের মংডু, মাঝখানে নাফ নদী। একটি স্কুল পরিদর্শনের জন্য একবার টেকনাফে যান হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। বন্ধুবর চৌধুরী ফজলুল করিম সাহেবের কর্মস্থল ছিল সেখানে, তাই টেকনাফে থাকাকালীন আতিথ্য নেন চৌধুরী সাহেবের বাসায়। বাসার পাশেই পাহাড়ি জঙ্গল। সময় পেলেই এই জঙ্গলে একাকী ধ্যান করতেন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। মনের প্রশান্তি পেতেন এই বনে প্রকাণ্ড এক গাছের নিচে অবস্থান করে। একদিন তার সঙ্গীরা দীর্ঘ সময় ধরে তাকে কোথাও না পেয়ে ব্যস্ত হয়ে পড়ে। টেকনাফের সম্ভব সবখানে খোঁজাখুঁজির পর এই জঙ্গলে একাকী আবিষ্কার করেন এবং চৌধুরী সাহেবের বাড়িতে নিয়ে আসেন। এই গাছটির সাথে গভীর প্রেম হয় হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির। তিনি টেকনাফ থেকে চলে আসার পর গাছটিও মারা যায়। তৎকালীন ফেনী মহকুমার ছাগলনাইয়াতে স্কুল পরিদর্শন করতে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি স্থানীয় ডাকবাংলায় অবস্থান করতেন। ডাকবাংলোর সামনের একটি গাছে দুটি পাখি খুব নিচু ডালে বসে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহিকে প্রায় দেখত। একবার হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি স্কুল পরিদর্শন শেষে ফিরে যান চট্টগ্রামে। কিছুদিন পর তিনি খবর পান
পাখি দুটি ডাকবানোর গাছটিতে বসে আছে। প্রতিদিন বিকেলে একই স্থানে বসে তারা যেন কাউকে খুঁজতে থাকে। চট্টগ্রাম ও ফেনীর মধ্যবর্তী স্টেশন ধুম। এখানে আছে মাস্তান সাহেবের দরগা। এখানে একটা বাংলো ছিল। এই বাংলোটি ছিল তার খুব প্রিয় একটি স্থান। এখান থেকে তিনি এলাকার অনেক স্কুল পরিদর্শন করতেন। এখানে বসেই তিনি মুসলিম জগতের ইতিহাস বইটি লেখেন। চট্টগ্রামের সীতাকুণ্ডেও হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহির বহু স্মৃতি জড়িয়ে আছে। এখানে একটা হাই স্কুল ও একটি হাই মাদ্রাসা আছে। মৌলভী আব্দুল ওদুদ স্কুলের এবং মৌলভী জামালুল্লাহ মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। সীতাকুণ্ডের প্রাণ পুরুষ মাওলানা ওবায়দুল হক সাহেব এই শিক্ষা প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা। তারই অনুরোধে মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। হিমালয় কন্যা দার্জিলিং, অপরূপ প্রাকৃতিক পরিবেশ, বরফে ঢাকা পাহাড়, নির্মল বাতাস আর ফুলের সমাহার দার্জিলিংকে দিয়েছে ভূস্বর্গের খ্যাতি। দার্জিলিংয়ে মাসখানেক ছিলেন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। সেখানে বরফ আচ্ছাদনের মাঝে হিমালয় শৃঙ্গে সূর্যোদয়ের দৃশ্য তাকে দারুণ উপলব্ধিতে বিমোহিত করে। এখানেই নবাব নওয়াব আলী চৌধুরীর সাথে তার দেখা হয়। এই নবাব নওয়াব আলী চৌধুরী ছিলেন টাঙ্গাইলের বিখ্যাত মুসলিম জমিদার। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি কর্মক্ষেত্রে দক্ষতা ও প্রতিভার বিরল স্বীকৃতি পান কর্মজীবনের শুরুতেই। চাকরিতে প্রবেশের মাত্র ১৫ বছরের মধ্যে ১৯১১ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে অর্জন করেন খান বাহাদুর উপাধি। ১৯১১ সালে তিনি রয়্যাল সোসাইটি ফর এনকারেজমেন্ট অফ আর্টস, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড কমার্সের সদস্যপদ লাভ করেন। ১৯১৭-১৮ সালে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সহসভাপতি নির্বাচিত হন। ১৯১৯ সালে প্রথম মুসলমান হিসেবে ইন্ডিয়ান এডুকেশন সার্ভিস IES ভুক্ত হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং কলা অনুষদের ফেলো ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে ১ দশকেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কোর্টের সদস্য ছিলেন। সাতক্ষীরা পিপলস অ্যাসোসিয়েশন ঢাকার স্থায়ী প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। বাংলা সাহিত্যে বিশিষ্ট ও বহুমুখী অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি ১৯৬০ সালে তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। সমাজসেবা, সমাজ সংস্কৃতি, বিশেষ করে দিন প্রচারের কাজে অবিস্মরণীয় অবদানের জন্য তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পুরস্কার মরণোত্তর লাভ করেন। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাইহি জন্মগতভাবেই আউলিয়া ছিলেন। তার জন্মের আগে ও পরে সুন্দর ভবিষ্যতের আগাম বার্তা জানা যায়। দীর্ঘ কর্মজীবনের বেশিরভাগ সময় তার কেটেছে চট্টগ্রামে। পাহাড়, সমুদ্র আর বনভূমির অপার মোহনীয় নিসর্গ তাকে বারবার টেনে নেয় সৃষ্টির রহস্য অন্বেষণে। নির্জন ধ্যানমগ্নতার জন্য তিনি ছুটেছেন জুলদিয়া, বান্দরবান, ময়নামতি, জগৎপুর, ধুম কিংবা কুতুবদিয়ায়। দিনের বেলায় কাজে ব্যস্ত থাকতেন আর রাতে ধ্যান করতেন। একদিকে উধাও নীলাকাশ, আরেকদিকে বেলাভূমিতে আছড়ে পড়া সমুদ্রের ঢেউ। পাশেই পাহাড়ি বন বাতায়ন, বাতাসের হিল্লোল আর পাখির কলকাকলিতে উদাস হয়ে যেত তার মন। সাধু পুরুষের সন্ধানে তিনি কক্সবাজারের রামুতে মৌলানা আলাউদ্দিনের মাজার, সাতকানিয়ার হযরত পতু শাহ এবং তার গুরুর দরবার, বটতলীর পীরের দরগা, চট্টগ্রাম শহরের শাহ আমানত রহমতুল্লাহি আলাইহির মাজার,
হজরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ, হজরত শাহ বদরের দরবার, হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহের মাজার, গাজীরহাটে মাইজ ভান্ডার শরীফ, ধুম স্টেশনের কাছে হজরত চিনকি মস্তানের মাজার প্রভৃতি স্থানে যাতায়াত করেন। এসব আধ্যাত্মিক অঞ্চল সফর করে এবং এর পারিপার্শ্বিক পরিবেশে তিনি মুগ্ধ হতেন, আনন্দ পেতেন এখানকার জনসাধারণের সাহচর্যে। চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ। এখানে এক নিদারুণ ব্যাকুলতার মাঝে তার সময় কাটতে থাকে। এক রাতে স্বপ্নে তিনি এক সাধক মহাপুরুষের সাক্ষাৎ লাভ করেন। এরপর থেকে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের ব্যাকুলতা আরো বেড়ে যায়। স্বপ্নের এই মহাপুরুষ হলেন হযরত গফুর শাহ আল হুসামি রহমতুল্লাহ আলাইহে। হযরত গফুর শাহ আল হুসামি রহমতুল্লাহ আলাইহের সাথে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের প্রথম সাক্ষাৎ হয় 1909 সালে কুমিল্লার ডাকবাংলোতে। হযরত গফুর শাহ আল হুসামি রহমতুল্লাহ আলাইহে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের জন্য সুগন্ধ ভরা বেলফুল উপহার নিয়ে তশরিফ নেন ডাকবাংলোতে। হযরত গফুর শাহ আল হুসামি রহমতুল্লাহ আলাইহের কাছে সস্ত্রীক বায়াত গ্রহণ করেন হযরত খান বাহাদুর আহসানুল্লাহ। বায়াত গ্রহণের পর দূর হয় তার ব্যাকুলতা, উন্মোচিত হয় বলিষ্ঠ কর্মজীবনের পাশাপাশি আধ্যাত্ম সাধনার নবদিগন্ত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহ। 1920 সালে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহে তার পীর হযরত গফুর শাহ আল হুসামির সাথে পবিত্র হজ পালন করেন। করাচি বন্দর থেকে জাহাজে জেদ্দা, সেখান থেকে কখনো মরুভূমিতে পায়ে হেঁটে, কখনো উটের কাফেলায় অত্যন্ত কষ্টসাধ্য সফরের মাধ্যমে এই হজ ব্রত সম্পন্ন করেন। অক্লান্ত এই সফরে মূলত অনন্ত প্রেমে মহান প্রভুর কাছে নিজেকে সমর্পণের মাধ্যমে আধ্যাত্মিক সাধনার চরম শিখরে তিনি আরোহণ করেন। প্রেমময়ের অনন্ত সত্তার সাথে নিজেকে বিলীন করে দেন। পবিত্র হজব্রত পালনের আগে তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করেন। দীর্ঘ দুর্গম পথ অতিক্রম করে দোজাহানের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছানোর দৃশ্য তিনি তার আত্মজীবনীতে এভাবে বর্ণনা করেছেন। আজ সকল শ্রান্তির অবসাদের অবসান, এক স্বর্গীয় আনন্দ, কি এক বুক ভরা প্রেমোল্লাস, কি এক প্রেরণা, কি এক জাগরণ, কি এক প্রেম বিনিময়। আজ প্রেমিক প্রেমময় বিলীন, নিমগ্ন, নিমজ্জিত। कदमों में बुला लीजिए या नबी मदीने में, काश मैं चला जाऊं, काश मैं चला जाऊं आज ही मदीने में, काश मैं चला जाऊं। রসুল প্রেমিক হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনে এটি ছিল একটি মাহেন্দ্র ক্ষণ। এই মহাপবিত্র দরবার থেকে বিদায় তার কাছে মোটেও কাঙ্ক্ষিত ছিল না। সে আবেগ তিনি এভাবে প্রকাশ করেছেন: পা ওঠে না, মন মানে না, রূহ চায় না, মায়ের শীতল ক্রোড় থেকে দুগ্ধপোষ্য শিশুকে বিতাড়ন, এরূপ নিষ্ঠুর আল বেদা আর জগৎ দেখিবে না। এই যে রোজ হাসরের নমুনা, গগনভেদী রোদন, অনিমেষ লোচনে কে কাহার পানে চাহিয়া রহিল, আজ বিদায়।